হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আমাদের আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি আরজিএম এডুকেশনেরই আরও একটি চ্যানেল বা আরও একটি শাখা বলতে পারো, যেখানে আমরা কম্পিটিটিভ এক্সামের অন্যান্য সমস্ত পরীক্ষার প্রস্তুতি ক্লাসগুলো কিন্তু করিয়ে থাকি। যেখানে তোমরা আজ থেকে যে ক্লাসটা পাবে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের যে পরীক্ষাগুলো হবে, যেটা ফর্ম ফিল আপ একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি হয়ে গেছে। আর আরআরবি রেলের গ্রুপ ডি যেটা ফর্ম ফিল আপ চলছে, যেটা 1 মার্চ পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে, সেই পরীক্ষাগুলোর যে পিওয়াইকিউ রয়েছে লাস্ট 10 to 15 ইয়ার্সের যত রকমের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স রয়েছে, সেই প্রশ্নগুলোকে নিয়েই আমরা আলোচনা করব এখানে। এবং তার পাশাপাশি আমরা ডিসকাস করব যে কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, যাতে করে তোমাদের প্রস্তুতিটা তুলনামূলক সহজ হতে পারে, ঠিক আছে। এবং এই ক্লাসটা তোমরা প্রত্যেক সন্ধ্যা 7টা থেকে কিন্তু পেয়ে যাবে। আর তোমরা জানো রাত্রি 8টা থেকে আমরা ডাব্লিউবিপির ক্লাস করাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস করাচ্ছি, এবং আমাদের বেলা 12টা থেকে ইংলিশ ক্লাসটা তো রয়েছে, ঠিক আছে। সেটাও কিন্তু আমাদের কম্বাইন্ডলি শুরু হচ্ছে। সেখানে শুধু কোনো পার্টিকুলার পরীক্ষাকে টার্গেট নয়, প্রত্যেকটা পরীক্ষারই পিওয়াইকিউ, প্রত্যেকটা পরীক্ষারই ইংরেজিতে কী কী পিওয়াইকিউ আসছে সেগুলো নিয়ে ক্লাসটা আমরা করছি বেলা 12টা থেকে ইংলিশের। আর এই পরীক্ষাগুলোর বাকি সাবজেক্টগুলো থেকে কিন্তু আমরা টার্গেট করে করেই করছি, সেটা পুলিশ বলো বা সেটা রেল বলো। তো আজকে শুরু করছি। আজকে সেটার প্রথম প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী বলে মনে হচ্ছে তোমাদের, সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং লাইভ ক্লাসটা তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে অ্যাটেন্ড করতে পারবে, রেলের ক্লাসটা। তো বলছে কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন। এটা রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022-এ এসেছিল। আমরা প্রত্যেকটা পরীক্ষার পাশে ডেটটাকে রেখেছি এবং পরীক্ষার কোন পরীক্ষাতে এসে সেটা রেখেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেন্দ্রীয় মন্ত্রীদের কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো বা ইচ্ছানুযায়ী, প্রধানমন্ত্রীর সুপরামর্শে রাষ্ট্রপতি। প্রত্যেকে তোমরা দেখেছো যে যখনই কোনো গভর্নমেন্ট তৈরি হয় তখন কিন্তু সেখানে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, যেখানে রাষ্ট্রপতি নিজে দাঁড়িয়ে থাকেন, তিনি প্রত্যেককে তার ভাষণটা ধরিয়ে দেন, তাই না? তাহলে রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু সেটা অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শে। প্রধানমন্ত্রী ঠিক করেন যে কে কোন মন্ত্রিত্ব নেবে, এবং তারপর রাষ্ট্রপতি সেটাকে কী করে, সেটাকে ইমপ্লিমেন্ট করে। এবং আর্টিকেল নাম্বার 75 অর্থাৎ 75 নম্বর যে ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল রয়েছে, সেখানে এটা কিন্তু রয়েছে। আচ্ছা, বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এটা আমি বলবো না, এটা হোম টাস্ক, তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। পরের নাম্বার, ড্যাশ তারিখে বা কত তারিখে ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদ ভারতের খসড়া সংবিধান রচনা করতে খসড়া কমিটি স্থাপন করেন? খসড়া বলতে ড্রাফট, যেটাকে বলছে ড্রাফট কমিটি, ওকে। অর্থাৎ ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ড্রাফট কমিটি ছিল, সেই ড্রাফট কমিটির কথা বলছে। এটাও রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 9/5/2022-এর। তো বলছে কবে সেই দায়িত্ব তাকে দেওয়া হয় বা স্থাপন করা হয়? 29 অগস্ট 1947, 20 অগস্ট 1947, 18 অগস্ট 1947, 25 অগস্ট 1947। 15 অগস্ট 1947 তো আমরা স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছি, তো তারপরেই সেটা হয়েছে, তাই তো? তাহলে এটা কবে করা হয়েছিল? সঠিক উত্তর 29 অগস্ট 1947। আচ্ছা, এবং এটা করতে তো টাইম লাগে, এবং সেটা কমপ্লিট হয়ে সেটাকে বিধানসভাতে, সেই ডক্টর বি.আর. আম্বেদকর সেই বিধানসভাতে খসড়াটি উপস্থাপন করেছিলেন 4 নভেম্বর কত সালের? 1948-এর তিনি সেটাকে উপস্থাপন করেন। এবং তারপর আমরা জানি যে ওই 26শে নভেম্বর 1949-এ সেটাকে গ্রহণ করা হয়, এবং 26শে জানুয়ারি 1950 থেকে সেটা কার্যকরী করা হয়। সেটা বাকিটা আমরা কিন্তু জানি। তো এই ডেট দুটো ভালো করে মনে রাখবে। তারপর কী রয়েছে, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি। এখানে মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ঠিক আছে। এখানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলছে, মানে ফান্ডামেন্টাল রাইটস নয়, মানে মৌলিক অধিকার নয়, ডিউটিসের কথা বলছে। তো কত সালে অন্তর্ভুক্ত হয়েছে? এটাও এনটিপিসি ওই একই পরীক্ষারই। 1966, 1986, 1996 নাকি 1976? তো ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কত সালে অন্তর্ভুক্ত হয়েছে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, 1976। এবং এটা 42nd অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে, বা যে সংশোধন, 42তম সংশোধন ভারতবর্ষের সংবিধানের, সেখানে এটা রয়েছে। এবং এই মৌলিক কর্তব্যগুলি ভারতবর্ষের যে সংবিধান আর্টিকেল 51-এর এতে সেটা কিন্তু উল্লেখিত রয়েছে। যদি বলি পার্ট নাম্বার 4, ওকে, পার্ট নাম্বার 4-এর 51
এ আর্টিকেল নাম্বারে এই মৌলিক কর্তব্যগুলো রয়েছে, মানে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস তো আমরা যেহেতু বলছি, তাহলে ফান্ডামেন্টাল রাইটসের কথাটা বলতে হবে। একটা তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিচ্ছি, ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল নাম্বারগুলো তোমরা একটু জানাবে, কমেন্ট সেকশনে করবে। আমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ চলবে, আমাদের এই ক্লাসটা কিন্তু রোজ সন্ধ্যা 7টা থেকে কন্টিনিউ পাবে, ঠিক আছে? তাই আজকে যারা হোম টাস্কগুলো করছো আমি কিন্তু প্রত্যেকটা সেখানে রিপ্লাই করে দেবো, ওকে? তো আর্টিকেল নাম্বার কী ছিল ফান্ডামেন্টাল রাইটসে, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। নেক্সটে আসি, 239 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 239 কে বলা হয়েছে, অর্থাৎ 239 নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে? রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2022-এর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন লেফটেন্যান্ট গভর্নর দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন রাষ্ট্রপতি দ্বারা পরিচালিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন প্রধানমন্ত্রী দ্বারা পরিচালিত হবে, নাকি কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনভার ক্যাবিনেট মিনিস্ট্রির হাতে থাকবে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সেটা অবশ্যই রাষ্ট্রপতির শাসনাধীন থাকবে। অর্থাৎ যখনই সেখানে ইউনিয়ন টেরিটরির কথা আসবে তখন সেখানে কিন্তু প্রেসিডেন্ট তার ডিরেক্ট সুপারভিশনে সেটা কিন্তু পরিচালনা করবেন। নেক্সট, গোয়া। এই যে ভারতবর্ষে যখন ভাষার ভিত্তিতে বা বলতে পারো যে নতুন করে যখন সমস্ত রাজ্যগুলো আত্মপ্রকাশ করছে, তাই না? ওই 1956 নাগাদ যখন অন্ধ্রপ্রদেশ প্রথম মানে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করছে, তারপর কিন্তু একে একে রাজ্যগুলো যুক্ত হতে শুরু করে এবং নিজেদের আলাদা আইডেন্টিটি নিয়ে তৈরি হয়, ঠিক আছে? সেই রকমভাবেই গোয়া ভারতবর্ষের 25তম রাজ্য হিসেবে পরিগণিত হয়। বলে রাখি একটা কথা, যে ভারতের স্বাধীনতার সময় কিন্তু যখন স্বাধীন হয়ে গেল, আমি বলছি না প্রিন্সলি স্টেটস ছিল 546টা, সেটা বলছি না, বাট স্বাধীন হয়ে যাওয়ার সময় কিন্তু 14টা রাজ্য ছিল ভারতে, 14টা রাজ্য, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকমের ব্যাপার থাকে, অনেক কিছু ইস্যুস উঠে আসে, তো সেই হিসাবে কিন্তু একে একে রাজ্যগুলো আত্মপ্রকাশ করে। তো তার মধ্যে থেকে 25তম রাজ্য হিসেবে গোয়া কত খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করেছে সেটা বলতে হবে। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, 30শে মে 1987। 30শে মে, ঠিক আছে? নেক্সটে চলে আসবো, 2022 সালের জানুয়ারি মাসে ভারতের প্রধান বিচারপতি কে ছিলেন? দেখো, যেহেতু এটা 2022-এর প্রশ্ন, সেই কারণে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে? আচ্ছা, একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডির নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেটা হচ্ছে 1 মার্চ থেকেই। 1 মার্চ থেকে সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তবুও তোমরা যদি এই ব্যাচে অ্যাডমিশন করতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে 9564345236। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে রেল গ্রুপ ডি লিখে। ফিজ অনলি 599, এটা ওয়ান টাইম পেমেন্ট। এই ফিজেই কিন্তু সমস্ত তোমাদের কোর্সটা কমপ্লিট করানো হবে, শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস কিন্তু নয়, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে টপিক ধরে ধরে ক্লাস করানো হবে, তার সাথে পিওয়াইকিউ প্র্যাকটিস এবং এমসিকিউ প্র্যাকটিস হবে, এবং তার পাশাপাশি মক টেস্টও কিন্তু রয়েছে, সমস্ত কিছু ইনক্লুডেড এই 599-এর মধ্যে। তো অবশ্যই তোমরা নিতে পারো কোর্সটা। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে সব ডিটেলস দেওয়া হবে, এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ডিটেলস রয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এর যেহেতু প্রশ্ন, তাই 2022-এর জিজ্ঞাসা করে নিল, তাই এটার অ্যান্সারটা আমরা নিয়ে নিই, যেহেতু প্রশ্নটা এসছে, তারপর আমরা বর্তমানটা আলোচনা করব। তো এটা সঠিক উত্তর অপশন নাম্বার বি, নুথালাপতি ভেঙ্কট রামান্না। কিন্তু বর্তমান যদি বলি, বর্তমান কিন্তু কে আছেন? সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন এখন বর্তমান? সঞ্জীব খান্না, তাই না? সঞ্জীব খান্না, ঠিক আছে? JIV কিন্তু ইংলিশে, ঠিক আছে? সঞ্জীব খান্না। চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়ের কিন্তু টেনিওর কমপ্লিট হয়ে গেছে, তার টেনিওর কমপ্লিট হওয়ার পরই কিন্তু ইনি এসছেন। অর্থাৎ কে কোন পদ ধরে রয়েছেন, কে কোন পদে রয়েছেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। ভারতের সংবিধান রচয়িতাগণ সংসদীয় সরকারের ধারণা কোথা থেকে পেয়েছেন? মানে ওই যে সংসদীয় ধারণা যেটা রয়েছে আর কি, ঠিক আছে? সেই সংসদীয় ধারণা বা সংসদীয় সরকার, সেই গভর্নমেন্টের যে ধারণাটা, সেই ধারণাটা কোথা থেকে এসছে? ব্রিটেন, জাপান, সুইজারল্যান্ড, নাকি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? কারেক্ট অ্যান্সার ব্রিটেন, অপশন নাম্বার এ, ঠিক আছে? আচ্ছা, জাপান,
জাপান থেকে কি এসছে? জাপান থেকে এসছে ব্যক্তি স্বাধীনতার অধিকারের যে ধারণাটা, আমি পাশে ব্যক্তি স্বাধীনতাটা লিখে রাখছি, ব্যক্তি স্বাধীনতার অধিকারের যে ধারণা। সুইজারল্যান্ড থেকে কিছু কিন্তু আসেনি। আচ্ছা, ইউএসএ থেকে এসছে, ইউএসএ থেকে এসছে ফান্ডামেন্টাল রাইটস, মানে যেটা মৌলিক অধিকার, মৌলিক অধিকারের ধারণাটা, ঠিক আছে, এগুলো কিন্তু এসছে। তো কোন দেশ থেকে কি এসছে সংবিধানের সেই পার্টটা কিন্তু ভালো করে দেখে রাখবে। মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, এমআরটিপি, কি বলেছে? মনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট কত সালে চালু হয়? রেলওয়ে এনটিপিসি 9/5/2022 এই সময়কার পরীক্ষার প্রশ্নপত্র এটা। তো 1968, 1970, 1974 নাকি 1978? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, 1970। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানের 352 আর্টিকেল অনুচ্ছেদ ব্যাখ্যা করে কি? সুপ্রিম কোর্ট সংক্রান্ত সমস্ত তথ্য, রাজ্য জরুরি অবস্থা সংক্রান্ত তথ্য, ন্যাশনাল জরুরি অবস্থা মানে যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা যেটা, নাকি অর্থনৈতিক জরুরি ব্যবস্থা? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ন্যাশনাল জরুরি অবস্থা, বা যেটাকে আমরা বলতে পারি কেন্দ্রীয় জরুরি অবস্থা, বা যে ন্যাশনাল এমার্জেন্সি, তাই না? আচ্ছা, যদি আমরা বলি ভারতবর্ষের ইতিহাসে ন্যাশনাল এমার্জেন্সি আমরা কবে কবে দেখতে পেয়েছি, সেই তথ্যটা আমি একটু দিয়ে রাখছি। প্রথমটা হচ্ছে 1962-তে হয়েছে, যেখানে কি হয়, ইন্ডো চাইনা ওয়ার হলো। সেকেন্ড, 1971-এ কী হয়েছে? ইন্ডো পাক ওয়ার হয়েছে, মানে ভারত পাকিস্তান যুদ্ধ। তারপরে কী হচ্ছে 1975-এ কি, মানে ইন্টারনাল একটা ম্যাটার ছিল তখনকার, ঠিক আছে, ইন্টারনাল একটা পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশান এবং ইন্টারনাল আনরেস্ট সিচুয়েশান, অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এই সময় কিন্তু করা হয়েছে। পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে সংসদে কিন্তু এটা নিয়ে মিটিং হয় যে কেউ ব্যক্তিগতভাবে এইরকমভাবে কেউ কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে না, তার জন্য কিন্তু সংসদে বিল পাস করতে হবে এবং সংখ্যাগরিষ্ঠতা দরকার, তারপরে কিন্তু একমাত্র এই জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। এবং এটা কিন্তু ইন্দিরা গান্ধী সময়কালে করা হয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। আজকে 10টা কোয়েশ্চেনে রেখেছি, তোমরা যদি বলো তাহলে কোয়েশ্চেন সংখ্যা আমি অবশ্যই বাড়াবো, কারণ কোয়েশ্চেন প্রচুর রয়েছে, প্রচুর। তোমরা যত ইন্টারেস্ট দেখাবে তত বেশি আমি কোয়েশ্চেন কিন্তু নিয়ে আসবো। নিচের কোনটি ভারতীয় সংবিধানের 182 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? ডেপুটি স্পিকারের ক্ষমতা বা অন্যান্য ব্যক্তির স্পিকারের আদেশানুসারে দায়িত্ব পালন, যখন স্পিকারের বা ডেপুটি স্পিকারের অপসারণের রেজলিউশন বিচারাধীন তখন তারা সভাপতিত্ব করতে পারেন না, আইন পরিষদের সভাপতি ও সহসভাপতি, সভাপতি এবং সহসভাপতির পদ থেকে ছুটি, সাফা ও অপসারণ। তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, আইন পরিষদের সভাপতি এবং সহসভাপতি। তোমাদেরকে যেটা হোম টাস্ক দিয়েছি সেটা কিন্তু করবে। দুটো হোম টাস্ক দেওয়া হয়েছে, একটা হচ্ছে মৌলিক অধিকার যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল নাম্বারসগুলো, আর বর্তমান ভারতের রাষ্ট্রপতির নাম কি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমরা আমাদের কোর্স সংক্রান্ত যে ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়েছি সেটা অবশ্যই একবার দেখবে, দেখে নিয়ে ইন্টারেস্টেড হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। ওকে।